বাড়ি ভাড়া আমার গ্রামে ৮৬টা বাড়ি পড়া গেছে, তার মধ্যে আমার বাড়ি একটা। আপনার বাড়িও পুরো? হ্যাঁ, আমার বাড়ি পড়া গেছিল, কিচ্ছু ছিল না। হ্যাঁ, সহযোগিতা সবাই করছিল। মানুষজন রুটি বানিয়ে আইনা দিছে, বিটিআর রে খাদ্য দিছে, এটাও বিয়ে দিছে, ওটাও বিয়ে দিছে। জনগণ খুব হেল্প করছে বিটিআর এর সাথে। তখন বললো এটা ক্যাম অ্যাটাক করবো, ওদের যে পরিকল্পনা যেভাবে দেখা যায় ওরা ক্যাম অ্যাটাক করবো। 18 এপ্রিল 2001 ভোররাতে হঠাৎ বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে আক্রমণ করে বসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু শত শত বিএসএফ সদস্য এসেও মাত্র 11 জন বিডিআরের কাছে তারা যুদ্ধে পারেনি। অফিসিয়াল হিসাব মতে 16 জন বিএসএফ সদস্য মৃত্যুবরণ করে, আর অপরদিকে বাংলাদেশের বিডিআরের 2 জন সদস্য মৃত্যুবরণ করে। ঘটনা শুধু এখানেই না, এর সূত্রপাত ঘটেছিল এই বড়াইবাড়ি সীমান্ত থেকে 200 কিলোমিটার পূর্বে সিলেটের পদুয়া সীমান্ত থেকে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ি সীমান্তে। এই ভিডিওতে আমরা বাংলাদেশ ভারত বড়াইবাড়ি সীমান্ত যুদ্ধে কি হয়েছিল সেগুলোই বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর মুখেই শুনব। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা আসছি বড়াইবাড়ি সীমান্ততে। এখানে আসার কারণ হচ্ছে 2001 সালের 18 এপ্রিল বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, যেটা আসলে যুদ্ধের সূচনা শুরু হয় সিলেটের পদুয়া সীমান্ত থেকে, যেটা এখানে এসে মোটামুটি একটা শেষ পর্যায়ে একটা পর্যায়ে এসে যায়। এটা নিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করি। প্লাস আমরা পুরো ভিডিওতে এই বড়াইবাড়ির সীমান্ত যুদ্ধের বাংলাদেশ এবং ভারতের যে যুদ্ধ হয়েছিল সেটা নিয়ে বিস্তারিত জানবো, ইতিহাস জানবো। এখানে যারা ওই সময় যারা জড়িত ছিল, যে মানুষজন, গ্রামের মানুষজন সহযোগিতা করেছে, সেই গ্রামের মানুষজনের সঙ্গে কথা বলবো। সম্পূর্ণ থাকবে আজকের এই ভিডিওতে। সেদিন আসলে কি হয়েছিল, কিভাবে হয়েছিল, সম্পূর্ণ ইতিহাস জানবো আজকে। এই বিল্ডিংয়ের মধ্যে যে লাল লাল একটা দাগ দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ভারতীয় বাহিনী বিএসএফ এখানে আক্রমণ চালিয়েছিল। এখানে গুলির চিহ্নগুলি এখন পর্যন্ত রেখে দেওয়া হয়েছে লাল রঙের বৃত্তাকার করে। এটা হচ্ছে সেই বড়াইবাড়ির সীমান্ত ফাঁড়ি, যে বড়াইবাড়ি সীমান্ত ফাঁড়িতে বিএসএফরা অতর্কিত একটা হামলা চালায়। হামলা চালানোর পরে মাত্র 11 জন বাংলাদেশি বিডিআর জওয়ানদের উপর হামলা করে। তারপর হামলার পরে এখান থেকে আসলে অনেক একটা তারা খুব কৌশলগতভাবে বাংলাদেশি যুদ্ধে জয়ী হয়, যেখানে ভারতের 100-র উপরে সৈনিক নিহত হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে ভারত মাত্র প্রকাশ করেছে 16 জন সৈনিক নিহত হয়েছে। সেই বড়াইবাড়ি যুদ্ধে শাহাদাত বরণকারী সৈনিকদের স্মরণে একটা স্মৃতিসৌধ করা হয়েছে, যেটা আপনি গুগল ম্যাপেও পাবেন। এই বড়াইবাড়ির যুদ্ধটা আসলে শুরু হয়েছিল সিলেটের পদুয়া সীমান্ত থেকে। সেখানে একসময় বাংলাদেশের একটা কিছু অংশে ভারত একটা ক্যাম্প দখল করে রেখেছিল। পরবর্তীতে ভারত যখন সেখানে রাস্তা নির্মাণ করা শুরু করেছে, তখন বাংলাদেশের প্রায় 300 সৈনিক, 300 বিডিআর সেটা গিয়ে তাদেরকে বিতাড়িত করে, এবং সেখানে ভারতের 70 জন বিএসএফ জওয়ান সেখানে আটক হয় এবং তারা নিঃশর্ত আত্মসমর্পণ করে। তো পরবর্তীতে তাদেরকে ভারতে ফেরত পাঠানো হয়। ভারত ঠিক এই জিনিসটা প্রতিশোধ হিসেবে বাংলাদেশের এই বড়াইবাড়ি সীমান্তে এসে এখানে এসে এই বিডিআর ক্যাম্পটা দখল করার চেষ্টা করে। ঘটনা শুরু সিলেটের পদুয়া সীমান্ত থেকে। সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করে আছে। সর্বশেষ বিএসএফ সেখানে তাদের আরেকটি ক্যাম্পের সাথে অবৈধভাবে রাস্তা নির্মাণের কাজ শুরু করে। কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলা সীমান্ত চুক্তি অনুযায়ী সেখানে রাস্তা বানানো আইন পরিপন্থী কাজ। এই রাস্তা নির্মাণ নিয়ে বাংলাদেশের বিডিআর আপত্তি তুললেও ভারতের বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ অব্যাহত রাখে। এমন অবস্থায় বিডিআরের সে এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয়। প্রায় 800 জন আধাসামরিক সদস্য নিয়ে বিডিআর ভারতের সেই পদুয়া ক্যাম্প দখল করে নেয়, আর 70 জন বিএসএফ আত্মসমর্পণ করে। এই ঘটনার প্রতিশোধ হিসেবে ভারত পদুয়া সীমান্ত থেকে 200 কিলোমিটার পশ্চিমে বাংলাদেশের কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্ত ক্যাম্প দখল করার চেষ্টা করে। তো এটা আসলে সকাল অনেক ভোরবেলা হয়েছিল। গ্রামের যে যুবকেরা কাজ করছিল, একজন সাইফুল ইসলাম নামের একজন আছে, লাল মিয়া, সাইফুল ইসলাম লাল মিয়া, সে সকালবেলা কাজ করছিল। কাজ করার পরবর্তীতে বিএসএফের বাহিনী তাকে জিজ্ঞেস করে যে সীমান্ত ফাঁড়িটা কোথায়।
বাংলাদেশের বিডিআরের সীমান্ত ফাঁড়িটা কোথায়। তো লাল মিয়া করেছে কি, লাল মিয়া সেটা এই সীমান্ত ফাঁড়ি যেটা আছে সেটা না দেখিয়ে, এই যে সীমান্ত ফাঁড়ি যেটা দেখছেন এটা না দেখিয়ে উল্টা দিকে অন্যদিকে রাস্তা দেখিয়ে দেয়। পরবর্তীতে ভারতীয় বিএসএফ বাহিনী সেই সীমান্ত ফাঁড়ি খুঁজে না পেয়ে গ্রামের ভিতর থেকে আবার এই সীমান্ত ফাঁড়ির দিকে সঠিক রাস্তা চিনে আসা শুরু করে। তখন এর ফাঁকে সেই লাল মিয়া এসে বিডিআরদের খবর দেয় যে ভারতীয় বিএসএফ এরকম করে আসছে। মাত্র বিডিআর ছিল মাত্র 11 জন। ওই 11 জনই তারা লুকিয়ে 11 জন ভিন্ন পজিশন থেকে এখানে এসে আক্রমণ করা শুরু করে, বিএসএফের উপর আক্রমণ করা শুরু করে। তো বিএসএফ ভাবছিল যে 11 জন হয়তো বা তাদেরকে, 11 জন না আরও বেশি লোকজন হয়তো বা তাদেরকে ঘিরে ফেলেছে। তারপরেই দেখা যায় যে আসলে এরকম তারা মোটামুটি ভয় পেয়ে যায় এতগুলা আক্রমণ করার কারণে, কারণ 11 জন 11টা পজিশন থেকে গুলি করছিল। ভারতীয় বিএসএফ তখন খুবই ভয় পেয়ে যায়। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি। বাংলাদেশ ভারত সীমান্তের লাগোয়া এই গ্রামটি অবস্থিত। ভোররাতে কয়েকজন কৃষক সীমান্ত এলাকায় ফসলের কাজ করছে। এ সময় তারা দেখতে পান ধানক্ষেতে বহু সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে। এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চান বিডিআরের ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতের বিএসএফ সদস্য। সেখানে একজন কৃষক, নাম তার সাইফুল ইসলাম লাল মিয়া, সে বিএসএফদের ভুল রাস্তা দেখিয়ে দিয়ে সোজা চলে যান বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে। বিডিআর ক্যাম্পে তখন মাত্র 11 জন সৈন্য ছিল। তারা ফাঁকা গুলি করে গ্রামবাসীদের সরিয়ে দেওয়ার সিগন্যাল দিলে গ্রামবাসী অন্যত্র সরে যায়। আর তখন 11 জন বিডিআর জওয়ান ক্যাম্প থেকে দূরে সরে যায় এবং সবাই আলাদা পজিশন নিয়ে অপেক্ষা করতে থাকে। এদিকে বিএসএফ সদস্যরা বিডিআর ক্যাম্পে এসে এলোপাথারি গুলি ছুটতে থাকে। কিছুক্ষণ পর তারা দেখে ক্যাম্পে কেউ নেই। তারা ভেবেছিল বিডিআর সদস্যরা পালিয়ে গেছে। এমন সময় বিএসএফ সদস্যদের মাঝে রেখে চারদিক থেকে গুলি করা শুরু করেন মাত্র 11 জন বিডিআর সদস্য। পরবর্তীতে ভারতীয় বিএসএফ থেকে আরও লোকজন আসে। বাংলাদেশের যে বিডিআর ছিল তখন জামালপুর এবং কুড়িগ্রাম, ময়মনসিংহের যে বিডিআর সদর দপ্তরে, বিডিআর দপ্তরে, সেখানে খবর পাঠানো হয় এবং সেখান থেকে আরও ফোর্স আসে। এভাবে প্রায় 2 দিন যুদ্ধ চলমান থাকে। 2 দিন যুদ্ধ চলমান থাকার পর ভারতীয় যে বিএসএফ তারা পালিয়ে যেতে বাধ্য হয় এবং আত্মসমর্পণ করে। তো এখন আমরা গ্রামের আশেপাশে মানুষজনের কিছু কথা শুনবো যে আসলে সেদিন কি হয়েছিল, তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব। তো বড়াইবাড়ি সে যুদ্ধের সময় এই ভাইটা উনি ওই সময় ছিল, তখন পর্যন্ত ছিল আর কি। তো ওনার কাছে শুনবো আসলে ওই সময় কি ঘটেছিল, একটুখানি শোনার চেষ্টা করব। ওই সময় আমি এখানে ছিলাম। আমরা ফজরের আজানের আগে মানুষে বলে যে বিএসএফ আসছে, বিএসএফ আসছে। আমরা ওইটা খেয়াল করি না, এটা সাধারণ কথা বললে থাকে। গরমের দিন, বৈশাখ মাসের দিন। পরে আমরা আশপাশে পরে বাড়িতে করলাম যে বিএসএফ বলে আইসে দেখি। পরে বাড়ির পিছনে যে দেখি আগের যে সীমান্তর লাইন আসাল এখন তো লেয়ার উঠিয়ে নিয়ে পুবে গাড়ছে, ওই সীমান্তর পাশ দিয়ে দিয়ে বিএসএফ আসলে আসছে। আর জায়গায় জায়গায় 4-5 জন করে বসে আছে, আবার দোন নিতে আসাল। এভাবে থাকার পরে বাংলাদেশে গনে আগে ইয়া আলীর নাম নেয়া ক্যাম্প ঘেরাও করছাল। পরে বাংলাদেশ এখানে গুলি আগে করছে। করার পরে মনে করেন যে আমরা আধা ঘন্টার মতন গুলিতে আমরা বাড়িতে আসছিলাম। ও গুলি করছে, তারা ফাঁকা গুলি, নয় তাহলে আমরা জনগণ একটাও বাইচা যাওয়া পারতাম না, সবাই দেখছি। তারপরে ফাঁকা গুলি করছে, করার পরে মনে করেন জনগণ বাগানের জন্য। পরে আমরা তো এরকম মনে করেন দেখে দেখে তারপরে বাইকে গেলাম। আরও একজন প্রত্যক্ষদর্শী, উনি সে সময় প্রত্যক্ষদর্শী ছিলেন, ওনার মুখ থেকে শুনবো যে আসলে তখন কি ঘটনা ঘটেছিল। আমরা ওই 18 এপ্রিল 2001 সালে 18 এপ্রিল আমরা বাড়িতে ছিলাম। আগের দিন 17 এপ্রিল বিকালে বিডিআররা বললো যে সিলেট পাদুয়া তো একটা গন্ডগোল হয়েছে, তো তোমরা একটু সতর্ক থেকো সবাই। আমরা সতর্ক ছিলাম, ওরা এরকম বলেই থাকে এরকম। ছিলাম সকালবেলা, ভোরবেলা শুয়ে আছি। এখন একজন লোক ঢেকি চারাইবার যায়, ঢেকি চারাইতে যায়, জমিতে সেচ দেয়। ওই লোক বললো যে বিএসএফ ক্যাম্প ঘিরে নিয়েছে, তোমরা দেখো। 18 এপ্রিল বললো, মানে ভোর 4টার দিকে বললো। আর তোমরা আগান দিকে আর কি বললো। তো মনে করলাম যে আমরা ওইটা দেখলাম, সামনে বিএসএফ দেখলাম। বিএসএফ দেখে মনে করলাম যে ওইদিকে আগে গেলাম, বিএসএফ দেখে পরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে বললাম যে তাহলে তো বিএসএফ বাড়ি থাকা যাবো না,
চলে গেলাম, চলে মনে করেন ক্যাম্পের ওই পাশে পূর্ব সরকার কিনারে গেছে, আর মানে গুলি আরম্ভ হয়ে গেল। পরে গুলি আরম্ভ হলে পরে আমরা পিছনে গেলাম, পিছনে গেলে হাতে যে ওইখানে ইজলাবাড়ি 6 জন বিডিআর আসলো, সাথে করে নিয়ে আসলাম, নিয়ে আসে মানে ওইখানে গুলি করলো। বারবান্দা ওইখান থেকে বলে না এখানে গুলি করার সামনে কোন দিকে বিয়ে আমরা কোন দিকে যাবো, আমার সাথে আসেন। সামনে গিয়ে আসলাম, থাকি আসবাদী লাল মিয়া আর ওই রুল এমপি, এরা কারাল নিয়ে শুয়ে রয়েছে। তোমার পিছন থেকে তুমি গুলি করাইছো, বলে আমি তো গুলি করে বিডিআর গুলি করছি, বলে আমরা কোন দিকে যাবো, বিএসএফ কোন দিকে আছে আমরা কোন দিকে যাবো। আমি সাথে করে নিয়ে আসছি, নিয়ে আসার পরে এখানে এসে ক্যাম্পের এখানে ওই নদীর পাশে গুলি করছে, বিএসএফ আস্তে আস্তে মানে ভাগা ধরলো। দিলে হাতে পিছনে গেলাম, পিছনে যাওয়ার আমার গুলি নেই, গুলি জানি নেন। তো ইজলামারি বারবান্দা একটা নজরুল করে একটা ছেলে আছে আর রাঙা, ওই ইজলামারিকে আমার সাইকেল দিয়ে গুলি আনছে। গুলি আনার পরে মনে করলাম যে এই তো তুমুল যুদ্ধ সরিয়ে গেল। আর কোনো বিডিআর আসলো, জামালপুরতে আসলো, খেওয়ার সাথে আসলো, আমরা পিছনে মাঝে আইনা সহযোগিতা করছি। বিডিআর এখানে যে একজন বিডিআর থাকতো, এখানে আমরা 5 জন 10 জনের পাবলিক থাকতাম, মানে এইভাবে আমরা সহযোগিতা করছি। আপনাদের বাড়িঘর তো করে দিছিল? বাড়িঘর আমার গ্রামে 86টা বাড়ি পড়া গেছে, তার মানে আমার বাড়ি একটা। আপনার বাড়িও পুরো? আমার বাড়ি পড়া গেছিল, কিচ্ছু ছিল না। বাড়িঘর কিছু বের করতে পারেন না, এখন মানে গাছের পাতা পর্যন্ত ছিল না গুলির। 3 দিন যে 2 দিন যুদ্ধ হয়েছে না, গাছের পাতাও ছিল না, মানে এরকম ভয়াবহ ছিল। আজকের মধ্যে যে লুৎফর রহমান বাবুর না, লুৎফর রহমান বাবুর আমার বাড়িতে সব সরাসরি আসছিল, এটা আমার বাড়ি। সরাসরি আসে বাড়িতে দেখলো, দেখার পরে টিন দিছিল আর কি, টিন দিছিল লুৎফর রহমান বাবুর আসে 2 বান্ডা করে টিন দিছিল। 86টা বাড়ি পুরা গেছে? 86টা বাড়ি পড়া গেছে এই গ্রামে। তো 2001 সালে সেই বড়াইবাড়ি যুদ্ধের সময় যিনি আসলে বিএসএফদের ভুল রাস্তা দেখিয়ে দিয়েছিল, ওনাকে আসলে অনেক কষ্টে খুঁজে বের করেছি। আমরা এখন ওনার সঙ্গে কথা বলবো যে ওই সময় কি ঘটেছিল, প্লাস উনি কিভাবে ভুল রাস্তা দেখাই দিছে, কোন উদ্দেশ্যে দেখাই দিছে, সমস্ত কিছু শুনবো ওনার কাছ থেকে। 2018 এপ্রিল যে বড়াইবাড়ি নিয়ে বিএসএফের সাথে যে সংঘর্ষটা হয়েছিল, আমি এই জায়গার মধ্যে এই যে জমির মধ্যে কিরিতাঙ্গাতে সেচ দিই, মানে পানি দিই, ওখান থেকে ঢেকে মেশিন পাও দিয়ে চালানো লাগছে, ওই মেশিন চালাই, এটা চালিয়ে পানি দিতেছি। এর মধ্যে ওই পাশে আমার এক চাচা ছিল ওই গ্রামে, মানে পূর্বে আমাদের স্থানীয় বাড়ি এটাই, ওইখান থেকে উনিও আসছে আমাদের আগে, আসে উনিও পানি দিতেছে, আমরাও দিতেছি। হঠাৎ করে ওই চাচা চিৎকার দিয়ে উঠছে যে ভাসতে আমি মরলাম, মানে ওইখানে ওই যে পুরাতন ভিটাটা দেখা যায়, ওইটা পুরাতন ভিটা আগের ব্রিটিশ আমগুলো। আমি বললাম তো অনেক পুরাতন ভিটা, হয়তো সাপ গরমের দিন হয়তো সাপ পোকা মানে কামড় দিয়েছে। তখন আমরা ওইদিকে আমরা 2 ভাই, আমি আর আমাদের বড় ভাই, তখন দৌড়িয়া ওইদিকে যে যাইতেছি চাচার দিকে, বলে ভাসতে এইদিকে আসো না, ও দৌড়াইতেছে এইদিকে, আমাকে ওদিকে, আমরা এগিয়ে যেতেছি ওর দিকে, চাচা এদিকে আসো না বিএসএফ। তখন একটা গাড়ি দেয় বাঁধ, এখানে বিএসএফ আসবো কোথেকে, ক্যামেরা এসে কোথায়, আর এই জায়গার মধ্যে বিএসএফ কোথেকে আসবো। পরে আমাদের 2 ভাইয়ের একটা টর্চ লাইট আসছিল, লাইট ধরছি, লাইট ধরার পরে 5-7 জন একদম দাঁড়ানো। আমরা বলতেছি যে এখানে বিএসএফ আসাটার মানে কি, এখানে কোনো বিলাকও হয় না, কোনো ব্যবসাদারও হয় না, কিছু না, এখানে বিএসএফ আসে কি জন্য। এটা বলতে বলতে এখন সারিবদ্ধভাবে এদিকে আসতেছে, মানে আশপাশে। এর মধ্যে আমার চাচা মুজিবর আছে, উনি বাড়াইলো, কী হয়েছে, এরকম সমাচার এখানে বিএসএফ আসছে, তো এখানে বিএসএফ আসবো ওখানে। এটা বলার পরে ওনারা আইসা ভিতরে আমরা যেমন দাঁড়াইছি এরকম গোলে দাঁড়ানোর পরে মানে কাকা কয় যে আর কিছু না, বড়ি বেড়ে অ্যাটাক করো। মানে আমাদের গ্রামটা মানে আগেরই মানে ছিটমহল, কিন্তু গ্রামে অ্যাটাক করবো, তাছাড়া এই জায়গায় আসার কোনো দরকার নাই। ওদের যে পরিকল্পনা যেভাবে দেখা যায় ওরা ক্যাম্প অ্যাটাক করবে। কতজন আসছিল? না, আমাদের সামনে যত ডিয়া ছিল ওখানে 15-20 জন আর কি, মানে গ্রুপ বাই আসতেছে। তাছাড়া পরে বলো যে গ্রাম ক্যাম্পে যাও, খবর দেওয়া লাগবে। তখন ওই যে ফার্স্টে দেখলো উনি বলতেছে, ওনারা আর আমার বললো যে যাও তাড়াতাড়ি যাও ক্যাম্পে যাও, খবর দিয়ে আসে যে বিএসএফ আসতেছে। উনি ওই কথাটা বলা আর আমার 2 জন দৌড়ান, কিন্তু আমার ওই চাচা এই আমাদের বাড়ির পাশের থেকে উনি পিছিয়েছে আমি জানি না। আমি দৌড় অবস্থায় যাইতেছি, যাওয়ার পরে ক্যাম্পের পশ্চিম পাশে যাইয়া ব্যাংকের কর্নারে যাইয়া একটা সিগনাল দিছি যে ডিউটিতে কে আসেন। তখন বারিন্দার মধ্যে উনি বসে রয়েছে উত্তর দিকে, মানে যে গোডাউনটা আছে গোডাউনের সামনে উত্তর দিকে বসে এর সাথে আলেন দিয়ে বসে রয়েছে, একটা জায়গায় বান্ধা। তখন একটা পাখির কোনো শব্দ নেই। তখন আমি যখন উনি এরকম যখন বলছে কে, আমি পাবলিক, উনি লাইট ধরা আমার দৌড় দিয়ে ক্যাম্পে ঢুকা। মুজিবারের বাড়ির সামনে দিয়ে 15-20 জন বিএসএফ ক্যাম্প দিকে আসতেছে। উনি বলতেছে যা তোমরা যাও, নাটি ফালানে তৈরি থাকো, আমরা আছি। ওইখানে যখন আসছি তখন আমার মামার বাড়ি ওই মসজিদের পশ্চিম পাশে,
আমার মামা যেতেছে উপর দিয়ে, আমার মামাতো ভাই যেতেছে ওকে ডুব দিয়ে। বললাম কে? বলে আমি আগলিয়ে। কোথায় যাও? ক্যাম্পে। ক্যাম্পে কে? আমাদের বাড়ির জানলাতলে বিয়ে সাহেব। উনি যখন বলবো জানলাতলে বিয়ে সাহেব, তখন আমি দৌড়তে আবার ক্যাম্পে ঢুকছি। ঢোকার পরে বললাম যে ক্যাম্পের পশ্চিমের যে বাড়ি, এই বাড়ির নাই গাছে জানলাতলে বিয়ে সাহেব। তখন ওনারা ছোট্ট করে একটা বাসি দিল ক্যাম্পের ভিতরে। কিন্তু একজন যাইছিল, ওনার সচেতন হয়ে গেল। এরা বলে আমি ফলো করে দেখি ওরা ক্যাম্প দিকে এরকম পজিশন দিয়ে শুইয়া খালি এরকম সবাই শুয়ে রয়েছে, মানে এদের ক্লিয়ার দেখা যায় না, বোঝা যায় না। না এতে হাফ গেঞ্জি আর সাদা গেঞ্জি, উনি সামনে আমার বাচ্চার সামনে রাখছে। ও পেশাব করার জন্য পারাইছে আর ডাক দিছে, বাংলা দিয়ে ডাক দিছে। তোমার তো বাংলাদেশে ভিডিও, তখন ওর কাছে গেছে দিয়েছে, ওর হাত ধরে নিয়ে আসতেছে। তখন এরকম সামনাসামনি যখন, তখন আমি ফলো করে দিয়ে দিয়েছে। আমার হাতে এতটুকু একটা লাড়ি আছে। আমি যখন দেখছি বিয়েছে, তখন আমি দৌড়িয়াও যাই না, হাইডেও আসি নাই, মানে এই অবস্থা। একটা মোচার এই পর্যন্ত সাদা ফরফরা এরকম মোড়া, মানে দৌড়তে যাই আমার জায়গায় ধরে হেলতে। আমি এদিকেও যাওয়ার কোনো পাই না, ওদিকে মানে জ্ঞান সুন্দর মতো হয়ে গেছি। তারপরে ওদের ধরার পরে সবটি গোলে দাঁড়িয়ে আমাকে মাঝখানে নিয়ে এই 1-1.5 মিনিট এরপর থাকার পরে এখন আমার জিজ্ঞাসা করে, এটা কোন গ্রাম? চলে আসছ? এটা বড়ই বাড়ি। হ্যাঁ ঠিক আছে। এটা বলার পরে ওর কাছে একটা ফোন আসলো, মানে কোন জায়গায় আছে। উনি হিন্দিতে বলতেছে বড় বাড়ি পিসকায় নদী কা পার। হ্যাঁ ঠিক আছে। ছোট্ট করে একটা বাসি দিল বিএসএফ। তারপরে আশেপাশে যেগুলা ছিল ওগুলো আমি দেখিনি। বাসি দেওয়ার পরে সব দৌড় দিয়ে এক জায়গায়, তখন 30-40 জন, মানে এক জায়গায় চতুর্থ পাশে একদম ঘেরাও আমার। ঘেরাও হওয়ার পরে এখন বলতেছে বিডিআর আসবো কোন পাশ থেকে। তখন এই নদীর জন্যটাই আর ওই দেখা যায় ওইটা দিয়েছিল, এই পাশ থেকে আসবো। তখন বললাম এই পাশ থেকে আসবো। হ্যাঁ ঠিক আছে। এখন বলে ক্যাম্প কোনটা? এখন যে ক্যাম্প সোজাই এখানে একটা ভিডিও আছে, হয়তো ফলো করছেন কিনা জানি না। তো যখন বলছি এডি ক্যাম্প, তখন বলছি এডি ক্যাম্প। পানির মধ্যে বাড়ি দিলে যখন ছিটতে যায়, ওরকম যা মতো ছিটতে গেল, এতটুকু একটা উঁচু আইলের নিচে সব শুয়ে ফেলল। শুয়ে পড়ার পরে আমার বাঁচতে সম্পর্কে যে উনি পরিষ্কার ফাঁকা, দৌড়তে ভেঙে গেল। যখন ভেঙে গেল, তখন আমি পড়ে গেছি মাঝখানে। তখন আমি দৌড় দেওয়ার কোনো সাহস পেলাম না। তখন আমার থাকায় ধরে এরকম পিঠ মধ্যে বেঁধে গেল। আমার তো এই জায়গায় ধরছে, ধরে নিয়ে ডাকিয়ে নিয়ে যায় ক্যাম্পে যান। তখন বলছে বাস আমার হাতে শেষ, আর মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। ওরা চিন্তা করছে আমরা তলে যায়, আর ফার্স্ট থেকে আমাদের আগে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে পার হওয়ার পরে উনিও শুয়ে পড়লো, ওনার পাশে আমি শুয়ে পড়ছি। শোয়ার পরে বললাম যে আমার ছেড়ে দেন। বলছে আমার সাথে কথা বলে, উনি বাংলা কথা বলে। তো শুয়েছে, আমার হাতে একটা বান্ধব ছেড়ে দিয়েছিল। তারপরে আমি এবার দিয়ে বেড়া ভাঙ্গা, ওই বাড়ির বেড়া ভাঙ্গা বেরিয়ে আসছি। বিয়ে সাহেব যে ক্যাম্পে গেছে, ক্যাম্পের পশ্চিম পাশে ওরা আগেই যে ডিভেস করে বসে আছিল। ও পাশ দিয়ে ওই পাশে যে একটা ভারতীয় ব্রিজ আছে, দেখছেন কিনা? ওই ব্রিজের ওখান দিয়ে নামছে, গ্রামের এদিক দিয়ে নামছে, এদিক দিয়ে নামছে, মানে চতুর্ভাগ সাইড দিয়ে, মানে ক্যাম্পটা একবার পুরাটা অ্যাটাক করে বসে রয়েছে। কিন্তু ওরা যে ক্যাম্পে উঠবো এটুকু ওদের সাহসে কুলায়, কিন্তু মানুষের ইয়েতে খবরাখবরিতে মানে সচেতন হওয়াতে ওরা ক্যাম্পে ঢুকতে পারে না। আচ্ছা, এই খবরাখবরটা যদি না হতো তাহলে অনেক কিছু মানে আর কিছু হতো। বিএসএফরা মনে করে তাদের হয়তো চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। তারা দিকবিদিক শূন্য হয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে এবং পিছিয়ে যায়। প্রথমে গ্রামবাসী পালিয়ে গেলেও ভোর 5টা থেকে যখন প্রচন্ড গোলাগুলি শুরু হয়, তাদের মধ্য থেকে আনসারের ট্রেনিং প্রাপ্ত আরো 12 জন ফিরে এসে বিডিআরের সাথে মিলে প্রতিরোধ গড়ে তোলেন। 18 এপ্রিল দুপুর পর্যন্ত চলতে থাকে গোলাগুলি। দুপুরে কিছুটা বিরতি দিয়ে সন্ধ্যা থেকে আবারও চলতে থাকে গুলি। সদর দপ্তরে খবর পৌঁছালে ময়মনসিংহ ও জামালপুর থেকেও বিডিআর সদস্যরা বড়াইবাড়ি এসে পৌঁছান। 18 এপ্রিল সারাদিন সারা রাত এবং 19 এপ্রিল সারা রাত গোলাগুলি চলে। এক পর্যায়ে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা। এই যুদ্ধে 2 জন বিডিআর সদস্য মৃত্যুবরণ করেন, আর বাংলাদেশ সীমান্তের ভেতর ধানক্ষেত থেকে 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়রা বলেন বিএসএফদের অন্তত 170 জন সদস্য নিহত হয়। বাকিদের দেহ তারা ভারতে নিয়ে যেতে পারলেও ফিরে যায় 16টি দেহ। কিন্তু প্রকৃত হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কিছুদিন পর পতাকা বৈঠক করে সেই মৃতদেহগুলো ফেরত দিতে চাইলেও সেগুলো নিতে অস্বীকৃতি জানায় বিএসএফ, কিন্তু পরবর্তীতে সেগুলো ফিরিয়ে দেওয়া হয়।